আচ্ছা, তো কেমিস্ট্রি আসলে কি নিয়ে কথা বলে? তো কেমিস্ট্রি আর কি যে মেলে আমাদের কোন একটা যে পরমাণুগুলা একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কিভাবে রিয়েকশন করতেছে বা তাদের ইন্টারাকশনটা কিরকম, যে বিক্রিয়া করে তারা কিভাবে কোনটা পরিণত হবে, সেই ব্যাপারে যে আলোচনাটা সেটা আমরা কেমিস্ট্রির মধ্যে করে থাকি। তো যাই হোক, তো কেমিস্ট্রির মধ্যে একেবারে বেসিক যে ধারণাটা সেটা দিয়ে আমরা শুরু করব গুণগত রসায়ন থেকে। তো রসায়নের একেবারে যে মূল যে গোড়াটা সেটা থাকে আমাদের পরমাণু নিয়ে, কারণ পরমাণু নিয়ে যদি আমরা না জানি আমরা তাহলে কে কার সাথে কিভাবে ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবো না। তো যাই হোক, তো সেই জন্য আমাদের সবার প্রথমে পরমাণু নিয়ে খুব ভালো একটা ধারণা দরকার, আর তার সাথেও আমাদের আরেকটা জিনিসের ধারণা দরকার, সেটা হচ্ছে আমরা কোনো একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করব। তো যাই হোক, তো আজকে আমাদের গুণগত রসায়নে আমরা সেরকম একটা সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার বলা হয়, তোমরা ইতিমধ্যেই জানো, সেরকম একটা জায়গা নিয়ে বা রাশি নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আজকের আলোচনাটা তাহলে কি নিয়ে? কোয়ান্টাম সংখ্যা নিয়ে। আচ্ছা, তো কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করার আগে তো আমাদের প্রথমে কোয়ান্টাম সংখ্যার ডেফিনিশনটা জানতে হয়। তো কোয়ান্টাম সংখ্যার ডেফিনিশনটা আমি একটু পরে দেব। তো প্রথমেই আর কি যে আমরা কোয়ান্টাম সংখ্যার ব্যাপারগুলো হচ্ছে আমরা দেই আর কি। তো আসলে কোয়ান্টাম সংখ্যা তোমার 4 ধরনের হতে পারে। তো কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের হতে পারে। আমরা যদি 4টা ধরন লিখি, তো আমাদের 4টা হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর এটাকে বলা হয় হচ্ছে যে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর এটাকে বলা হয় তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এবং সবশেষে বলা হয়েছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তো এগুলোর দরকারটা কি? এই দরকারটা নিয়ে হচ্ছে আজকের একটু আলোচনাগুলো হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা, চুম্বকীয়কে এস এম দ্বারা, এন্ড স্পিনকে এস দ্বারা আমরা প্রকাশ করি। আচ্ছা, তো মোটামুটি ভাবে আমরা কোয়ান্টাম সংখ্যার ডেফিনিশন গুলা কিভাবে দিব, আমরা ডেফিনিশনটা একটু পরেই দিব। দেখবা যে ডেফিনিশনটা তোমরা নিজেরাই দিতে পারতেছ। তো প্রথমেই আমরা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা যে 4 ধরনের হতে পারে, এই 4টা ধরন নিয়ে আর কি একটু কথা বলবো। তো প্রথমেই আসে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে। প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে কি নিয়ে কথা বলে? তো তোমরা আর কি যে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল এগুলো শিখে এসেছো, সেখানে দেখে এসেছো যে বিজ্ঞানী বোর কি বলেছিলেন, যে ওটা কাইন্ড অফ রাদারফোর্ডই বলেছিলেন, কিন্তু বোর আরেকটু ইলাবোরেটলি বলেছিলেন যে একটা নিউক্লিয়াসের চারপাশে একটা কি থাকে, যে নিউক্লিয়াসের চারপাশে কিছু স্থির কক্ষপথ থাকে বা কিছু স্থির পথ থাকে, যে পথে আমাদের ইলেকট্রন গুলা থাকবে বা ঘুরতে থাকবে বা ইলেকট্রন গুলা রিভলভ করতে থাকবে, আবর্তন করতে থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। সেই যেই পথটা, সেটা কি বলতেছি আমরা এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যা বা এটাকে আমরা বলতেছি যে শক্তি স্তর, বা ইংলিশে বলা হচ্ছে যে তোমার শেল, বা আবারও বলা হচ্ছে অরবিট। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝি মেনলি, বা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝবো, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বুঝবো হচ্ছে না আমাদের এই শেলটা কি। আচ্ছা, তো এখন আসি হচ্ছে কোয়ান্টাম সংখ্যাটা মেনলি কিসের জন্য কাজে লাগবে, আসলে আমরা কি নিয়ে কোয়ান্টাম সংখ্যাটা ডিল করে হচ্ছে একটা ইলেকট্রন। আচ্ছা, একটা ইলেকট্রনকে আমি কোথায় পাবো পরমাণুর মধ্যে, সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে কোয়ান্টাম সংখ্যাটা বলবে আমাদের, যে কিভাবে পাবো, কোথায় পাবো একটা পরমাণুর মধ্যে, সেই কথাটাই কোয়ান্টাম সংখ্যা বলবে। তো যাই হোক, এটা হচ্ছে একেবারে র আইডিয়াটা, যে কোয়ান্টাম সংখ্যা যে কি করবে, যে আমরা বুঝলাম যে কোয়ান্টাম সংখ্যা আমাদের একটা ইলেকট্রনের পরমাণুর মধ্যে সে কোন অবস্থায় আছে, কোথায় আছে, সে ব্যাপারটা নিয়ে কথা বলবে। তো প্রথমেই দেখলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি বললো, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে আমরা বুঝলাম যে এন, বা কোন অরবিটে আছে। প্রথমে আমাদের জানতে হবে যে কোন অরবিটে আছে। আমরা জানি যে অরবিট হচ্ছে যে অসংখ্য, এক একটা পরমাণুতে হাইড্রোজেনের অসংখ্য, তারপর সোডিয়ামের অসংখ্য। তবে ব্যাপারগুলো হচ্ছে সেটা হাইড্রোজেনের প্রথম, মানে একেবারে সাম্যাবস্থায় বা স্থিতিশীল অবস্থায় সে প্রথম যেই অরবিট, সেখানে সে থাকে। এরকম করে ধর আমরা একটা ইলেকট্রনকে পেতে চাই, সেই ইলেকট্রনের, আচ্ছা এখন কথা হলো ইলেকট্রনটাকে আমার কেন পেতে হবে বা ইলেকট্রনের ব্যাপারটা কেন জানতে হবে, কারণ ইলেকট্রনীয় ভাবেই হচ্ছে ব্যাপারগুলা ঘটে। যে তোমার রিয়েকশন গুলা ঘটবে, যে ইলেকট্রনের আদান প্রদান, এই ব্যাপারগুলো তুমি যদি নাই জানো ইলেকট্রনটা কোথায় আছে এক্স্যাক্টলি, তাহলে তুমি এই সম্পর্কিত আলোচনাগুলো করতে পারবে না।
তাছাড়া আরো অনেক রিচ আইডিয়া আছে, এগুলোর জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যাটা জানা দরকার, যে কোন একটা ইলেকট্রন ঠিক কোন অবস্থায় গেলে তাকে পাবো। তো প্রথমেই আমরা বুঝলাম যে নিউক্লিয়াসের চারপাশে কিছু স্থির কক্ষপথ থাকে বা স্থির পথ থাকে, সেটাই বলতেছে হচ্ছে কক্ষপথ বলা যায়, শক্তি স্তর, অরবিট বা শেল বলা যায়, সেটাকে এন দ্বারা প্রকাশ করি। ওকে ফাইন। এখন কথা হলো যে এই যে শক্তি স্তরের কথা বলে দিলাম তোমাকে হচ্ছে এন দ্বারা, ঠিক আছে। এখন এমন না যে হচ্ছে তুমি খালি এখানে গেলে ইলেকট্রন পাবা, দূর থেকে দেখলে মনে হয় এটা গোলাকার, বাট এটার ভিতরে গেলে দেখা যায় যে এটা আরো কিছু শেপের সমষ্টি। দেখা যায় যে হচ্ছে এরকম গোলাকার শেপ বা হচ্ছে এরকম ডাম্বেল আকারের শেপ থাকে, এরকম এইগুলার কাইন্ড অফ হচ্ছে সমষ্টি। তো এই শেপ গুলাকে বলতেছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই যে আমরা সবাই জানি যে এসপিডিএফ, এই এসপিডিএফ কে আসলে কি অরবিট বলা হয়? না। অরবিটাল বলা হয়? না। আমরা হয়তোবা শিখিয়েছি যে এগুলো অরবিটাল, আসলে এইগুলা অরবিটাল না। অরবিটাল কি এটা আমরা একটু পরে বুঝবো। তাহলে এইগুলাকে তাহলে কি বলা হবে? এগুলাকে বলা হয়েছে উপস্তর বা সাব শেল। তো এসপিডিএফ কে আমরা কি বলি? এসপিডিএফ কে বলবো হচ্ছে উপস্তর বা সাব শেল। এগুলো আসলে কি, যে হচ্ছে একটা অরবিটে বা শক্তি স্তরে যদি ইলেকট্রনকে আমি বলে দিই যে সেই ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে আছে, কিন্তু প্রথম শক্তি স্তরে আরো কিছু শেপ আছে, যে এসপিডিএফ এই শেপগুলো আছে, এই শেপের কোন একটার মধ্যে সে থাকতে পারে। তাহলে কি আমাদের ইলেকট্রনটা অরবিটেও থাকলো, ওকে ফাইন, ডিফাইন করলাম, বাট আমাদের যদি আরো এক্সাক্ট ভাবে জানতে চাই তখন আমরা এটা জানতে হবে যে সে কি এস এ আছে, না পি আছে, না ডি এ আছে, না এফ এ আছে। তো এই আইডিয়াটা বোঝা গিয়েছে যে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাকে উপস্তর বা সাব শেলের কথা বলবে, উপস্তর বা সাব শেলের কথা বলবে, যে আমাকে কোয়ান্টাম যে নাম্বারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রনটা কি এস এ আছে, না পি এ আছে, না ডি এ আছে, না এফ এ আছে। এই ব্যাপারটা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝবো। যে এটাই বুঝলাম যে অরবিটের ভিতরে আরো অনেকগুলো শেপ আছে, এই শেপের মধ্যেও ইলেকট্রন থাকতে পারে, এমন না যে শুধু অরবিটই হয়ে গেল, অরবিটের ভিতরে আরো অনেক স্পেস বা জায়গা আছে। তো এখন আসে হচ্ছে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তাহলে কি হবে? তো দেখা যায় যে বিজ্ঞানী জিম্যান তিনি লক্ষ্য করেন যে আমাদের চুম্বকীয় একটা ক্ষেত্র বা তড়িৎ চুম্বকীয় একটা ক্ষেত্রের মধ্যে আসলে ইলেকট্রনটা বা হচ্ছে যে আমাদের এই পরমাণুটা সে এক ধরনের বর্ণালী দেওয়ার কথা, কিন্তু সেই ধরনের সে বর্ণালী দেয় না, বর্ণালীগুলো স্প্লিট হয়ে যায়। যে ধরো হচ্ছে যে এরকম একটা ধরনের বর্ণালী দেওয়ার কথা ছিল, বাট এগুলো স্প্লিট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এই ব্যাখ্যাটা জানার জন্য দেখা যায় যে আসলে ইলেকট্রনের মধ্যে কি থাকে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে একটা পরমাণুর মধ্যে। ইলেকট্রনে থাকে নেগেটিভ এবং পরমাণুর নিউক্লিয়াসে থাকে হচ্ছে পজিটিভ। এই পজিটিভ নেগেটিভের আকর্ষণের ফলে যে একটা আমরা কি জানি যে তড়িৎ একটা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। এটা তোমরা পরে জানবা যে যেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র থাকবে বা লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র থাকবে। অর্থাৎ এখানে আমাদের দেখা যায় যে এই তড়িৎ চৌম্বক ক্রিয়ার ক্ষেত্রের ফলে আমাদের এই যে সাবশেল গুলা বা উপস্তর গুলা, এগুলো আবার বিভিন্ন দিকে ত্রিমাত্রিক দিকে সে বিন্যস্ত হয়ে যায়। ঠিক আছে, ত্রিমাত্রিক ভাবে সে বিন্যস্ত হয়। ত্রিমাত্রিক মানে হচ্ছে যে তোমার স্পেস, ঠিক আছে, যে স্পেসে সে বিভিন্ন ভাবে বিন্যস্ত হয়ে যায়। যেমন এস এর বিন্যস্ত হওয়ার জায়গা মাত্র একটাই, কারণ সে যেহেতু গোলাকার তার শেপ একটাই হবে। কিন্তু পি এর জন্য হচ্ছে শেপ দেখা যায় তিনটা। কেন? কারণ এক্স অক্ষ বরাবর তার ডাম্বেলটা হতে পারে, যে দেখো ডাম্বেলটা এক্স অক্ষ বরাবর হতে পারে, এটা ধরো এক্স অক্ষ বরাবর, এটা ধরো হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তার যে বিন্যাসটা সেটা হতে পারে। দেখো আবার ওয়াই অক্ষ বরাবরও তার কি বিন্যাসটা হতে পারে। এটা হচ্ছে পি ওয়াই, ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, এটা এক্স অক্ষ। তারপর আমাদের তার এই ব্যাপারটা জেড অক্ষ বরাবর হচ্ছে যে ওই যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে সে জেড অক্ষ বরাবরও বিন্যস্ত হতে পারে। অর্থাৎ কি দেখলাম যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে আমাদের এই সাব শেল গুলা বা উপস্তর গুলা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। যে আমরা তো জানি যে পি এস হচ্ছে যে একটা ভাগে বিভক্ত হয়, পি বিভক্ত হয় 3টা ভাগে, ডি বিভক্ত হয় 5 ভাগে, এফ বিভক্ত হয় 7 ভাগে। যেখানে আমরা কি দেখলাম যে হচ্ছে এখানে এস বিভক্ত হলো একটা ভাগে, পি দেখো 3টা দিকে বিন্যস্ত হয়ে গেল। এটাই হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস। যে ইলেকট্রনটা দেখো এই যে ডাম্বেলের মধ্যে আছে, ওকে ফাইন বললাম, কিন্তু ডাম্বেলের মধ্যে কোন অক্ষ বরাবর আছে? পি এক্স অক্ষ বরাবর, নাকি ওয়াই অক্ষ বরাবর, নাকি জেড অক্ষ বরাবর? এই ব্যাখ্যাটাও আমাদের বলতে হবে বা এই জায়গাটাও বলতে হবে। ইলেকট্রন এইগুলোর একটা তো থাকতে পারে। শুধু যদি আমি পি বলে দিই তাহলে সে ধরো আমি ওয়াই অক্ষ বরাবর যদি গুণি, কিন্তু আসলে ইলেকট্রন যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে কি আমি ইলেকট্রনটাকে পাবো?
পাবো না, আমার ক্যালকুলেশনটা ভুল হবে, আমরা যেগুলা ডিটারমাইন করতে চাই সেগুলা কি আমরা ভুল পাবো। দ্যাটস ওয়াই আমাদের জানা দরকার যে এটা আসলে এক্স্যাক্টলি কোন জায়গাটায় আছে। তারপর ডি এর জন্য হচ্ছে যে 5টা, তো ডি এর জন্য 5টা আমি জাস্ট হচ্ছে লিখতেছি যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ডি এর জন্য হচ্ছে যে এই 5টা ভাগে সে বিভক্ত হতে পারে। যখন সে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে আসে, ডি অরবিটালটা 5টা ভাগে বিভক্ত হয় এবং এফ অরবিটালটা একটু কমপ্লেক্স, তো এফ অরবিটালটা দেখাচ্ছি না, ডি অরবিটালটা অত দেখাচ্ছি না, এগুলো একটু কমপ্লেক্স ফিগার। তবে ডি এর ব্যাপারগুলো তোমরা হচ্ছে একটু পরে আরেকটু ভালোভাবে জানতে পারবা সংকরায়ন চ্যাপ্টারে গিয়ে। যাই হোক, মোটামুটি ভাবে আমরা আপাতত এটুকু জানলাম যে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কেন দরকার। কারণ হচ্ছে যখন একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র আসবে তখন হচ্ছে আমাদের সেই অরবিটাল গুলা উপস্তর গুলা আমাদের বিভিন্ন ভাবে ভাগ হয়ে যাচ্ছে ত্রিমাত্রিক দিকে। এই এক একটা ভাগকে বলতেছে এই পি এক্স, এই পি ওয়াই, পি জেড, এগুলো এক একটা অরবিটাল। অর্থাৎ অরবিটাল কি, এই পি এক্স হচ্ছে একটা অরবিটাল, ঠিক আছে। অরবিটালটা কি, যে পি কি অরবিটাল না, পি যে বিভিন্ন ভাগে ভাগ হচ্ছে, 3টা ভাগে ভাগ হচ্ছে, প্রত্যেকটা ভাগকে বলছে অরবিটাল। ডি যে 5টা ভাগে ভাগ করছে, এই যে এটা একটা অরবিটাল, ডি এক্স ওয়াই অরবিটাল, ডি জেড এক্স অরবিটাল, ডি জেড স্কোয়ার অরবিটাল। অর্থাৎ এক একটা ভাগকে বলতেছে আমরা অরবিটাল আর কি। তাহলে বোঝা গেল যে অরবিটাল জিনিসটা কি, যে অরবিটাল হচ্ছে যে আমরা যদি বলি যে উপস্তর গুলা বা এসপিডিএফ আমাদের তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের প্রভাবে এসে, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের প্রভাবে এসে সে কি করবে, ত্রিমাত্রিক ভাবে বিভিন্ন দিকে সে বিন্যস্ত হবে, কয়েকটা নির্দিষ্ট দিকে। পি যেমন 3টা দিকে হবে, ডি তার শেপের জন্য 5টা ভাগে হবে, এফ তার শেপের জন্য 7টা ভাগে হবে। এই এক একটা ভাগকে বলতেছে হচ্ছে আমরা অরবিটাল। তো বোঝা গেছে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আমাদের কেন দরকার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আমাদের দরকার হচ্ছে যে তার ত্রিমাত্রিক যে বিন্যাসটা, সেই ত্রিমাত্রিক বিন্যাসের জন্য হচ্ছে আমাদের দরকার যে ত্রিমাত্রিক বিন্যাস। কেন, কারণ যখন সে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের প্রভাবে আসে তখন তার যে ইউজুয়াল শেপটা সেটা বদলিয়ে গিয়ে বা পাল্টিয়ে গিয়ে বিভিন্ন ভাবে বিন্যস্ত হতে পারে আর কি। এটা গেল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাকে কি নির্দেশ করবে, আসলে যে একটা ইলেকট্রন, এখন আমরা বুঝে ফেললাম যে এই তো মোটামুটি ভাবে যে আমরা শেলে গিয়েছি, শেলের মধ্যে আরো শেপ আছে, উপস্তরে গিয়েছি, আবার যখন উপস্তরের মধ্যেও আবার কি থাকে, তারা ত্রিমাত্রিক ভাবে বিভিন্ন দিকে বিস্তৃত থাকতে পারে, সেখানেও গিয়েছি। এটাই হচ্ছে কাইন্ড অফ আমরা একেবারে শেষের দিকে গিয়েছি ইলেকট্রনের অবস্থানটা। এখন আসি যে কি বলেছিলাম যে ইলেকট্রনটা কোথায় আছে, কিভাবে আছে। এখন কিভাবে উত্তরটা দিব, কিভাবে উত্তর দিবে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। যে ইলেকট্রন দেখো হচ্ছে যে ইলেকট্রন তোমার বিভিন্ন দিকে ঘুরতে পারে, হয় ক্লকওয়াইজ ঘুরতে পারে, সে ক্লকওয়াইজ ঘুরতে পারে, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, ঠিক আছে। তো আসলে কোন দিকে সে ঘুরতেছে সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমাদের দরকার, কারণ ইলেকট্রন যদি ক্লকওয়াইজ এইদিকে ঘুরে তো এর জন্য হচ্ছে এক ধরনের পদ্ধতি প্রয়োগ করতে হয়, যখন ইলেকট্রন উল্টা দিকে ঘুরে তখন তার জন্য আরেক ধরনের পদ্ধতি প্রয়োগ করতে হয়। অর্থাৎ আমাদের এই ব্যাপারগুলো সম্পর্কে জানা দরকার যে সে কিভাবে ঘুরতেছে। তো স্পিনটাকে হচ্ছে আমরা প্লাস মাইনাস হাফ দিয়ে লিখি, ধরো এটাকে যদি প্লাস হাফ বলি, এটাকে বলি হচ্ছে মাইনাস হাফ। তো হাফ কেন আসে, হাফ আসার একটা রিজন আছে। এইটার হচ্ছে আমি ব্যাখ্যা 3 ভাবে দিতে পারবো, বাট হচ্ছে 3টা ব্যাখ্যার কোনোটাই তোমাদের আপাতত উপযোগী না, কারণ তোমরা এগুলো বুঝবে না, এটার জন্য আরো আইডিয়া রিচ করা দরকার। তবে এইটুকু আপাতত তোমাদের জানায় রাখি যে হচ্ছে এখানে নিচে 2 কেন আসে। 2 আসার কারণ হচ্ছে যে কোনো একটা জিনিস, যে ইলেকট্রনটা দেখা যায় যে তোমার 720 ডিগ্রি, যে 720 ডিগ্রি ঘুরে, 7 ডিগ্রি ঘুরে যদি সে দেখা যায় তার ঠিক আগের পজিশনটাই সে পায়। দ্যাট মিনস হচ্ছে আমরা কি পড়েছিলাম যে প্রতিসমতার ব্যাপারটা, যে একটা জিনিস গোলাকার অবস্থায় ঘুরে 360 ডিগ্রি ঘুরলে সে আবার আগের পজিশনটাই ব্যাক করে। এরকম ইলেকট্রন আসলে 360 না, তার জন্য 720 ডিগ্রি করা হয় আর কি। এটা একটা স্পেশাল টাইপ অফ ঘূর্ণন। যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে তোমরা পরে আইডিয়া পাবা। তো এখানে দেখা যায় যে ওই যে 360 ডিগ্রি ফিল আপ করার জন্য তার কাইন্ড অফ হচ্ছে যে ওই তো 360 দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে 2বার পাওয়া যায়, এই জন্য নিচে 2 আসছে। সে যদি হচ্ছে যে 360 ইন্টু 3 গুণ হতো তাহলে হচ্ছে নিচে 1/3 হতো আর কি। যাই হোক, আপাতত এইটুকু ভাবে তোমরা একটু জেনে রাখো ব্যাপারটা। এটা আরো এক্সাক্ট ভাবে বলা যায় আরো অনেক ব্যাখ্যা দিয়ে, বাট হচ্ছে আমরা সেটা আপাতত জানবো না, দরকার নেই এটা। তো তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা বুঝলাম যে কি, ইলেকট্রনটা কি আমাদের ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে সেটা আর কি যে ডিনোট করবে, বা ইলেকট্রনের ঘূর্ণনটা সে
বলবে যে ঘূর্ণনটা কোন দিকে, বুঝা গিয়েছে? তো তাহলে কোয়ান্টাম সংখ্যার 4টা ব্যাপার নিয়ে আমরা মোটামুটি জানলাম। তাহলে এখন আসে কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশনে। কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশনটা তাহলে কি হবে, যে নাম্বার দিয়ে বা যে সংখ্যা দিয়ে বা হচ্ছে যে প্রতীক দিয়ে বা যে প্রকাশ দিয়ে আমরা কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে, উপশক্তি স্তরে থাকার পরেও সে ত্রিমাত্রিক তার যে বিন্যাস বা ত্রিমাত্রিক তার অবস্থানটা, তার সাথে তার ঘূর্ণনটা কোন দিকে সেটা প্রকাশ পায়, তাকেই বলতেছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশনটাকে এখন বোঝা গিয়েছে বা পাওয়া গিয়েছে যে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি, যে আমাদের যে সংখ্যা দ্বারা বা যে প্রকাশ দ্বারা আমরা কোন একটা ইলেকট্রন কোন অরবিটে আছে বা কোন শক্তি স্তরে আছে, সে কোন শক্তি স্তরে কোন উপস্তরে আছে, সেই উপস্তরের ত্রিমাত্রিক বিন্যাসটা কেমন এবং ইলেকট্রনটা কোন দিকে ঘুরতে থাকে, সেই ধারণাটা পাই, তাকেই বলতেছে হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যা। তো যাই হোক, তো কোয়ান্টাম সংখ্যার ডেফিনেশন নিয়ে আশা করি বোঝা গিয়েছে। তো এই নিয়ে হচ্ছে আরো অনেক ক্যালকুলেশন আছে, যে সেখানে ইলেকট্রন কয়টা থাকতে পারে, এই ব্যাপারগুলো নিয়েও আরো কিছু নীতি আছে। তো এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা সবাই আস্তে আস্তে জেনে ফেলবো। তো যাই হোক, আজকের এই আলোচনাটা এইটুকুই।